নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ইসলামপুর থানা যে রয়েছে সেই থানায়। আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্ষুদিরামপল্লী এলাকা, সেই এলাকায় একের পর এক চুরির ঘটনায় রীতিমতো সেই এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে এবং অবশেষে আজ তারা এলাকাবাসী যারা রয়েছে ক্ষুদিরামপল্লী এলাকার, তারা ইসলামপুর থানায় এসেছেন এবং ইসলামপুর থানার আইসির সাথে কথা বলার পর একটি তারা ডেপুটেশনও দিয়েছেন। কি বিষয় তারা রয়েছে, কি বিষয় ছিল সেই ডেপুটেশনে, গৌতমবাবু রয়েছেন। বলছিলাম দাদা, বহু চুরির ঘটনা আপনার এলাকায় ঘটেছে, সম্ভবত এখনও আপনারা যেই দাবি নিয়ে এসে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা ইসলামপুরের 5 নম্বর ওয়ার্ড ক্ষুদিরামপল্লীর পাড়ার মানুষরা আমরা এখানে এসেছি। আমাদের পাড়ায় একটার পর একটা চুরির ঘটনা ঘটছে, একটার পর একটা চুরির ঘটনা। পুলিশ দেখবো এবং সবথেকে বড় কথা, যখন এই চুরির ঘটনাগুলো নিয়ে কমপ্লেন করতে আসা হয় তখন কমপ্লেন নেওয়া হয় না, রিসিভ কপি দেওয়া হয় না। যে ভুক্তভোগী, যে ভিকটিম, তাকে উল্টে হেনস্থা করা হয়। তো এই বিষয়গুলো আমরা বললাম। এবং এখানে আরেকটা পদ্ধতি আছে পুলিশের, দেখুন, রিসিভ কপি দেওয়া হচ্ছে না, অথচ বলছে আমরা চোরকে শনাক্ত করেছি, আইডেন্টিফাই করেছি, আর 2 দিন সময় দিন, ধরা পড়ে যাবে। এই 2 দিন করে 20 দিন, 2 মাস, 3 মাস পার হয়ে যায়, ধরা পড়ে না। আমাদের সন্দেহ হচ্ছে যে পুলিশের এত দুর্বলতাটা কিসের? পুলিশ কেন রিসিভ কপি দিচ্ছে না, কমপ্লেন রেজিস্টার্ড কেন করতে দিচ্ছে না? আর দিনের পর দিন হয়রানি, রিসিভ দেওয়া হচ্ছে না, এদিকে বলছে আপনার মাল পেয়ে যাবেন, চোর ধরা পড়ে যাবে। এগুলো কি হচ্ছে? ইসলামপুরে পুলিশ থানা আছে বলে অন্তত মানুষের মনে হচ্ছে না। আমাদের 5 নম্বর ওয়ার্ডের মানুষ, গোটা শহরেই চুরি ডাকাতি চলছে, বিশেষ করে আমাদের 5 নম্বর ওয়ার্ডের মানুষ আতঙ্কিত। 5 নম্বর ওয়ার্ডের মানুষ আমরা আতঙ্কে দিন কাটছে। আমরা পরিকল্পনা করছেন যে রাতে পাহারা দিতে হবে, আমরা টিম তৈরি করব। এখন দেখছি দিনে চুরি হচ্ছে, তাহলে দিনে রাতে 24 ঘন্টা পাহারা দেওয়া কি সম্ভব সাধারণ মানুষের পক্ষে? পুলিশ তাদের দুর্বলতার কথা বললেন, তাদের অফিসারের সংখ্যা কম, তাদের ফোর্স কম, ইত্যাদি অনেক দুর্বলতার কথা বললেন। কিন্তু পুলিশের যে সোর্সকে কাজে লাগিয়ে ক্রিমিনালদেরকে ধরার কাজ, সেটা কি এখন জনগণ শেখাবে? তাহলে আজকে ধীরে ধীরে যেটা হচ্ছে, খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে প্রশাসনের উপরে, মানুষ আস্থা হারিয়ে ফেলছেন। তাহলে কালকে যদি একটা চোর ধরা পড়ে তাহলে কি হবে? গণপিটুনি হবে, মানুষের আক্রোশ, প্রশাসনের উপরে ভরসা নেই, তখন হচ্ছে আইনগতভাবে মানুষ সমস্যায় পড়বে। অর্থাৎ এই সব কিছুর জন্য কিন্তু পুলিশ প্রশাসন দায়ী থাকে। তাহলে আমরা এখন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আইসির কাছে আমরা এসেছিলাম, সেখানে ডিএসপি হেডকোয়ার্টারও ছিলেন। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে আপনারা পুলিশ প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নিন, আপনারা তদন্ত করুন, চোর ধরুন, মাল ফেরত দিন, মানুষের হয়রানি বন্ধ করুন। আর আমরা 7 দিন 10 দিন দেখব। আপনারা যদি এই মানুষের হয়রানি বন্ধ না করেন, আপনারা যদি চোর ধরতে না পারেন, তাহলে আমাদেরকে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আমরা আলোচনা করব আমাদের মধ্যে, আগামীতে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব, এটুকুই বলার। তবে আমরা তবু পুলিশের উপর আমরা আস্থা রাখতে চাই। পুলিশ ব্যর্থ না, পুলিশ ইচ্ছাকৃতভাবে সফল হচ্ছে না, এটা পুলিশই আমাদের থেকে ভালো জানে। কিন্তু আমরা সাধারণ মানুষ পুলিশের উপরে ভরসা করতে চাই, পুলিশের উপরে আস্থা রাখতে চাই। আমরা চাই পুলিশ হচ্ছে মানুষের নিরাপত্তা দিক। বলছিলাম সুরজিৎ বাবু, আইসির পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, যেমনটা বললেন যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নেই এবং কাজে সেই চোর ধরতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো কিছু কম রয়েছে। পুলিশেরই পক্ষ থেকে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে, তাদের কাছেই যদি ম্যান পাওয়ার না থাকে, তারাই যদি কর্ম না করতে পারে, তাহলে কীভাবে দেখছেন বিষয়টা? কিভাবে হবে এই চুরি রাজধানীর তদন্ত? প্রশাসনকে একটা ডেপুটেশন দিতে এসে আমরা নিরাশ হলাম, হতাশ হলাম। পুলিশের এত করুণ কাহিনী শুনে এখন সাধারণ মানুষ, আমরা এই সাধারণ মানুষ তাদের আশা ভরসা থাকে প্রশাসনের উপরে, আর সেই প্রশাসনই তাদের করুণ কাহিনী আমাদেরকে শোনালেন এবং আমাদেরকে বলছে আপনারা প্রমাণ খুঁজে দিন, আমরা আসামিকে ধরব। ব্যাপারটা বুঝি, দেখুন, এই প্রমাণ খোঁজার দায়িত্ব কাদের উপর বর্তায়? পুলিশ বলছে আপনারা এভিডেন্স দিন। যেখানে পুলিশ তদন্ত করে, আমি কোনো ব্যক্তিকে চোর বললে তো সে চোর হলো না। আমি কাউকে দেখলাম আমার বাড়িতে চুরি হয়ে গেছে, আমি কাউকে বললাম, কিন্তু সেটা সে অরিজিনাল চোর কি চোর না, এবার সেটারও প্রমাণ কিন্তু মানুষকে দিতে হবে। তাহলে এত টাকা আমাদের ট্যাক্সের টাকা খরচা করে এই ঘরটাকে না রাখলেই হয়। তাহলে আমাদের যেটা আইনটা আমরা হাতে নিয়ে আমরা ব্যবস্থা করব।
আমাদের সুরক্ষা যখন আমাদেরকে দিতে হবে, পুলিশ যখন তার নিজের কর্তব্যটাকে পালন করবে না, পুলিশ যখন তার কোনো দায়বদ্ধতা নেবে না, আর পুলিশ যখন হতাশার কথা আমাদেরকে শোনাবে, আমরা কোথায় আমাদের বেদনার কথা শুনবো, সেখানে পুলিশ আমাদেরকে তাদের বেদনার কথা শোনাচ্ছে। তো আজকে খুব খারাপ লাগলো। আমরা তারপরেও দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন প্রমাণটা তুলে দিচ্ছি, এর আগের একটা ঘটনা হয়েছিল, দুজন চোর রাত্রি 1টার সময় পাড়াতে আসলো, সিসিটিভি ফুটেজ আছে, দেওয়া হলো, অ্যারেস্ট হলো, কিন্তু জানি না কোন অলৌকিক ঘটনা ঘটলো যে তারা ছাড়াও পেয়ে গেল। সেই প্রশ্নটা করা হলো পুলিশকে, তারা সঠিক উত্তর দিতে পারলেন না। তারা বললেন আইনের এখানে অনেক মারপ্যাচ আছে। তো জানি না কোন আইনটা আমাদের এই বাংলার পুলিশের জন্য তৈরি হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষরা আমাদের বোধগম্য হয় না। আশা করব, আমরা এখনও আশা করছি, আমার পাড়া প্রতিবেশী সে বলে গেল যে প্রশাসনের উপরেই ভরসা রাখবো, আমাদের তার জায়গা নেই, কোথায় রাখবো। কিন্তু আগামী দিনে মনে হচ্ছে যে আমাদেরকে আমাদের মতো করে যদি প্রশাসন এভাবেই চলতে থাকে, আমাদের নিজেদের ব্যবস্থাটা মনে হয় আগামী দিনে করতে হবে আমাদের নিজেদেরকে। কি আজকে এসছিলেন মূলত, শুনেছি যে আপনাদের কারো বাড়িতেও নাকি চুরির ঘটনা ঘটেছিল, আপনাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল, এখনো কি সেই বলবেন? পুলিশের সাথে তো দেখা করলেন, কি বলবেন? আমরা চাচ্ছি, ওটাই বললাম আমি, যে আমাকে কলিং বেল বাজিয়ে ডাকা হয়েছে। আমার ছেলে এসআইআর ডিউটি করেন, আমি ছেলের কাগজপত্র রিসিভ করে নিই, ওই সময়টা ছেলে ঘুমিয়ে দিল। আমি সেই অনুযায়ী নেমেছি। নেমে উনি বললেন যে কাকিমা, আমি এরকম পিতাম্বরী একটা প্যাকেট দিচ্ছি, আপনি এটা ইউজ করে দেখুন, আপনার তো সামনে বাবা ভোলানাথের মন্দিরের সামনেই ঘটনা। উনি বললেন যে বাবার তো অনেক কাঁসা পিতলের জিনিস থাকে, আপনি এগুলো পিতাম্বরী দিয়ে মাজলে পরে খুব চকচকা হবে। আমি বললাম যে না, আমরা তো গ্রাম্য এলাকায় বাস করি, আমাদের হালকা তেঁতুল হালকা মাটি দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায়, লাগবে না আমার পিতাম্বরী। উনি যখন পিতাম্বরীর প্যাকেট আমার নাকের সামনে নিয়ে এলেন, বললেন যে দেখুন গন্ধ শুকুন। আমি কোনো গন্ধই পেলাম না। তখনই হয়তো কিছু হয়েছে, আমার গলার থেকে 1.5 ভরির একটা চেন সবসময় পরে থাকতাম, সেটা খুলে নিয়েছেন। আংটি একটা ছিল 8 গ্রামের আংটি, মুক্তার আংটি, সেটা খুলে নিলেন। অথচ আংটি এখানটায় লাগার কথা আমার, সেটাও আমি কিছু বুঝতে পারিনি। উনি নিলেন, মন্দিরের সামনে এমনি কুচি পাথর দেওয়া আছে, সেই পাথর একটা পিতাম্বরী প্যাকেট, মানে প্যাকেটটা দেননি, পাউচটা দিয়েছেন। পাউচের মধ্যে ওই কাগজে পুটলি করে একটা পাথর ঢুকিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে 6টা স্টাবলার মেরে দিলেন। এটা আমার সামনে বললেন যে আপনি এটা নিয়ে ঘরে যান, এখন খুলবেন না, 10 মিনিট পরে খুলবেন, তাহলে পরে আপনি দেখবেন আপনার গয়না চকচকা হয়ে গেছে। ওরা বেরিয়ে গেল, গেট দিয়ে বেরিয়ে গেল, আমি আর বেরোইনি। আমার কি মনে হলো, তখনই আমি খুলে ফেলেছি, মানে 10 মিনিট কেন 10 সেকেন্ডও বাদ দিইনি, তখনই আমি খুলে ফেলেছি। খুলে আঙ্গুল ঢুকিয়ে কাগজের পুটলি বের করে দেখি একটা পাথর, আমার গলার চেনও নাই, আঙ্গুল। তখনই আমি চিৎকার দিয়ে ছেলেকে ডাকি। কতদিন আগে ঘটনাটা ঘটে? ফেব্রুয়ারি 4 তারিখে। কমপ্লেন করেছিলেন তখনই? হ্যাঁ, এসে থানায় আমি কমপ্লেন, কোনো রিসিভ কপি দেয়নি এখনো পর্যন্ত, ঘটনা নিষ্পত্তিও হয়নি, কাউকে ধরা হয়নি? না, কাউকে ধরা। আমরা এখন ভীষণ পাশে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে যে দুটো ছেলে বাইক নিয়ে পুলিশও কোনো রকম কমপ্লেন নিচ্ছেন না, প্লাস তারা কমপ্লেন করতে আসলে নানা রকম হ্যারাস করছে আমাদেরকে। হ্যাঁ, তো এইভাবে চললে তো আমরা বিপদে পড়বো। হ্যাঁ, আমরা অনেকে কাজ করি, বাইরে কাজ করে, মহিলারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাইরে কাজ করে, তাহলে কি আমাদের বাড়ি এরকমভাবেই চুরি ডাকাত চলবে? তো এখন কিভাবে কি হবে সেটা আপনারা দেখুন, আমরা ওই করছি। আইসি কি আশ্বাস দিলেন আপনারা? আইসি বলছে আপনারা দেখুন, আপনারাও দেখেন, আমরাই করছি, সিসিটিভি ক্যামেরা লাগান, এইসব বলছেন। সেরকমভাবে আমরা তার কাছ থেকে কোনো রকমভাবে স্যাটিসফাইড কোনো রকম পাইনি আমরা। হ্যাঁ, আমরা ভীষণভাবে আতঙ্কিত। বললেই তো তারপরে আবার আমাদের এখন নতুন করে শোনা যাচ্ছে যে বাচ্চারাও নাকি সেফটি নেই, ছোটো ছোটো বাচ্চাদেরও বাড়ি থেকে নানারকমভাবে করে নিয়ে বেরিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটাও ঘটনা ঘটেছে আমাদের ইসলামপুরে। সাইকেল, বাইক, এগুলো তো হামেশাই চুরি হচ্ছে, এটা তো কোনো ব্যাপারই নেই। কিন্তু এইভাবে দিনের বেলায় মানে পাড়া থেকে চুরি হয়ে যাচ্ছে, বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে, আমরা তাহলে কি করব? কি নাম আপনার? আমার নাম রুবি ঘোষ।
কি বললেন? রবি ঘোষ মজুমদার। আচ্ছা, আপনার পপি সরকার। আপনার বাড়িতে সেই ঘটনাটি হ্যাঁ, ঘটেছে? আমার নিজের গলা থেকেই সেই ঘটনাটা। ধন্যবাদ আপনাকে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আজ ক্ষুদিরামপল্লী এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা মূলত সেই এলাকায় যে বিভিন্ন সময়ে যে সকল চুরির ঘটনাগুলি ঘটেছে তা কিন্তু এখনও পর্যন্ত তারা সেই ঘটনাগুলির একটিও সম্ভবত নিষ্পত্তি হয়নি। কিন্তু আরও কিছু স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারা আমার সাথে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব। বলছিলেন জয়ন্তদা, আজকে এসছিলেন এখানে, আইসির সঙ্গে কথা বললেন, আপনার যাদের বাড়িতে চুরি হয়েছে তারাও এসছিল, কি রয়েছেন বিষয়টাকে কেমন করে দেখছেন আপনি? বিষয়টা হলো যে ক্ষুদিরামপল্লী, আপনারা জানেন ক্ষুদিরামপল্লী ভৌগোলিক অবস্থান কি, পাশে রেললাইন পার করলে বিহার, চারদিক থেকে একটা যোগাযোগ রেখা তৈরি হচ্ছে বাইরে যাওয়ার। সেখানটায় গত 6 মাস ধরে একের পর এক চুরি ডাকাতি ঘটে যাচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন, আমাদের পাড়ায় বারবার গিয়ে খবর করছেন। মুশকিলটা হলো একই ব্যাসার্ধের মধ্যে আমাদের একজন উকিল সাহেব, তার বাড়িতে হলো, তার বাড়ির সামনের বাড়ি তার থেকে 10 মিটার দূরে 100 মিটারের মধ্যে 3টা বাড়িতে ডাকাতি হচ্ছে একই ধরনের, একই লক্ষ্যে, সোনাদানা আর মোবাইল, বাইক, চিন্তা, এগুলো কথা তো আপনারা ছেড়ে দিন। আমাদের কথা হলো যে এই একটা পাড়ার মধ্যে একের পর এক সাহস কী করে পাচ্ছে, আর কোনোটা সমাধান হচ্ছে না। এবার আমাদের ওই পাড়াতে আপনারা জানেন সব সরকারি কর্মচারী, 11টা পার হলে সবাই যেতে আমাদের কাজে চলে যায়, বাড়িতে হয় মহিলারা থাকছে বা বয়স্ক লোকেরা থাকছে। এতটাই তারা আতঙ্কিত যে এখন সন্ধ্যার পরে গেলে সবাই বাড়িতে বসে থাকছে, কারোর বাড়ি অনুষ্ঠান হলে সে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে তারা পারছে না। এই একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে। সেই জন্য আমরা পুলিশের কাছে আসছিলাম যে এটা আপনাদের দায়িত্ব আতঙ্কটা কাটানো। আমরা শিক্ষিত সমাজের লোক, আমরা তাদেরকে বোঝাচ্ছি, কিন্তু পুলিশ যতক্ষণ পর্যন্ত কোনো কিছু সমাধান না করতে পারছে তারা সেই ঘর থেকে বেরোয়ার সাহস দেখাতে পারছে না। এই জন্য আমরা পুলিশকে জানালাম, আপনারা উদ্যোগ গ্রহণ করুন, আপনারা অন্তত এই যে চুরি ডাকাতিগুলো হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে তার সমাধান বের করুন, জিনিসপত্র আপনারা সংগ্রহ করুন, যেগুলো চুরি হচ্ছে সেগুলো করুন। আর এই মানুষদের মনে বিশ্বাস তৈরি করা, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা নিন। না হলে আমাদেরকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। যেহেতু আমরা শিক্ষিত সমাজে অংশভুক্ত, আমরা তো সরাসরি আইন ভাঙতে পারি না, তাদেরকে দায়িত্ব দিলাম, আপনাদের প্রশাসনের দায়িত্ব আপনারা করুন, আমরা সহযোগিতা করবো। আমাদের বাড়িতে CCTV বসাতে হবে, আমাদের যাদের ক্ষমতা আছে বসাবো, আমাদের অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা আমরা করবো, কিন্তু দিনের শেষে দায়িত্ব পুলিশকে নিতে হবে। তা না হলে মানুষের যে আতঙ্ক, এই আতঙ্ক আগামীতে ক্ষোভে পরিণত হবে, আর ক্ষোভটা যদি আইন হাতে তুলে না সেটা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সেই জন্য আগাম সতর্কবার্তা আমরা আইসি এবং ডিএসপি সাহেবকে তার কাছে জানিয়ে দিই। দীর্ঘক্ষণ আইসি সাহেবের সাথে কথা হচ্ছিল, কি বিষয়ে মূলত আপনারা যে বললেন সেই আইসি সাহেব কি উত্তর দিলেন এবং কি আলোচনা হলো আপনার? না, আমরা আমাদের যে ঘটনাগুলো ঘটছিল এই কয়দিন, সেই ঘটনাগুলো পুনঃ ওনাকে জানালাম। এখানটা চুরি হওয়ার পর থানায় আসছে, কিন্তু থানায় এখানে কপি দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো জানালাম। আইসি সাহেব বললো আমি এই দুটো ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। আইসি সাহেব বলে দুটো বিষয় আমার জানা ছিল না, আমি আগামীকাল 2 পার্টিকে আমি দেখে আমি নিজের তার হাতে কপি ধরিয়ে দেবো। একইভাবে তিনি বলেন আমার যা হয় এখন সমস্ত সরকারি দপ্তরের জন্য কর্মচারীর সংখ্যা শূন্য, এখানেও তাই পুলিশও তাই হচ্ছে, ফলে এত বড় এলাকায় তাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে। তার জন্য তিনি বলছেন রাতে আমি পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি, হচ্ছে পাড়াতে পেট্রোলিং হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। উনি সদর্থক বলেছেন, আমাদের সচেতন হওয়ার কথা বলেছেন, সবই বলেছেন, ভালো কথা, ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উনি নতুন আসছেন, ইসলামপুরের পরিস্থিতি হয়তো এখন অবগত না, তাই ওনাকেও আমরা সময় দিচ্ছি। কিন্তু একইভাবে ওনাকে আমরা জানিয়ে দিলাম যে আপনারও কিছু দায়িত্ব আছে। আগে কী হতো, পুলিশের সোর্স থাকতো, সোর্সের মাধ্যমে তারাই হতো, আমরা যোগাযোগ করতে অফিসারদের সঙ্গে। এখন আমরা না অফিসারদের চিনতে পারছি, না অফিসারদের বিশ্বাস করে মানুষ কিছু বলতে পারছি। সেই বিশ্বাসের জায়গাটা ওনাকে বলেন আপনাকে এটা তৈরি করতে হবে, যাতে পাড়ার মধ্যে কিছু হলে আমরা যাতে পুলিশকে বিশ্বাস করে জানাতে পারি, কারোর মধ্যে যদি সন্দেহ হয় বা কাউকে আমরা সহযোগ করি সেটা যেন আমরা জানাতে পারি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করার দায়িত্ব আপনাকে নিতে হবে। উনি স্বীকার করলেন যে এই কিছু খামতি আমাদের আছে, আমি আগামী দিনে চেষ্টা করব। আর কখনো কোনো ঘটনা হলে উনি বললেন আমাকে সরাসরি ফোন করবেন, আমি যা ব্যবস্থা গ্রহণ করো আমি করব। কিন্তু জানানো হলো, দেখা যাক আগামী দিনে কী হয়, নাহলে আমাদেরকে অন্য পথ গ্রহণ করতে হবে।